ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রাইস অনলাইন ক্লাস, এবং যেখানে আজকে কিন্তু আমরা কেমিস্ট্রি মানে এরকম একটা টাফ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, যে সাবজেক্ট কিন্তু বেশ কয়েকটি পরীক্ষার ক্ষেত্রে মাস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং বেশ কিছু কোয়েশ্চেন প্যাটার্নও স্যার ইতিমধ্যেই বলে দিয়েছেন। আবারও আলোচনা থাকবে সব কিছুই, তবে স্যার সরাসরি বেশ কিছুক্ষণ বাকি রয়েছে এখনো ক্লাসে, আমরা একটু ক্লাস করে নিই, তারপর কোয়েশ্চেনের আলোচনা করব। একদমই। তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নন পোলার কোভালেন্ট বন্ড কিভাবে হয়। তো আমি সেটা বললাম স্টুডেন্টদের যে সেম অর আইডেন্টিক্যাল নন মেটাল যদি তারা নিজেদের মধ্যে ইলেকট্রনটাকে শেয়ার করে, তো আলটিমেটলি সেখান থেকে আমরা এই নন পোলার কোভালেন্ট বন্ডটা পাই। তাহলে স্বভাবতই ওদের মধ্যে এখন একটা কনফিউশন বা কোশ্চেন আসছে, তাহলে স্যার পোলারটার গল্প কি হবে, পোলার কোভালেন্ট বন্ডটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা এবার দেখব পোলার কোভালেন্ট বন্ডের হিস্ট্রিটা কি। পোলার কোভালেন্ট বন্ড হতে গেলে সেখানে কিন্তু আর সেম অর আইডেন্টিক্যালের ব্যাপার নেই, সেখানে হচ্ছে ডিফারেন্ট নন মেটাল যখন আলটিমেটলি নিজেদের মধ্যে ইলেকট্রনটাকে শেয়ার করে। এই ডিফারেন্ট নন মেটাল যখন নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করে সেখানে আমরা পাই হচ্ছে পোলার কোভালেন্ট বন্ড ক্যারেক্টার। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল নিই, এইচ হাইড্রোজেন। তাহলে আমরা প্রত্যেকেই জানি হাইড্রোজেন কি গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাস মানে এটা অবশ্যই করে একটা নন মেটাল। তাহলে এই হাইড্রোজেনে আলটিমেটলি বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা। আমি যদি সেই হাইড্রোজেনকে এখন ক্লোরিনের সঙ্গে যুক্ত করি, তাহলে ক্লোরিনের একটু আগেই দেখলাম সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 7টা করে ইলেকট্রন। তাহলে এই হাইড্রোজেন এবং ক্লোরিন তারা যদি নিজেদের মধ্যে ইলেকট্রনটাকে ইকুয়ালি শেয়ার করে, তাহলে সেখান থেকে আমরা কি পাই, এই সেই একটা ইলেকট্রন, আর ক্লোরিনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলতে পারো। যখন সেটাকে আমরা অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করছি আমরা পাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে HCl, দেখো এই HCl কিন্তু আলটিমেটলি একটা ডিফারেন্ট নন মেটাল, তার মধ্যে আলটিমেটলি ইলেকট্রনটা শেয়ার করার মাধ্যমে এই বন্ডটাকে প্রিপেয়ার করছে। তাহলে স্যার আপনি এটাকে পোলার কেন বলছেন, তার কারণ এখানে একটা লুকিয়ে রয়েছে ছোট্ট গল্পটা শোনো। এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এদের মধ্যে ভালো করে লক্ষ্য করো, ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে এই দুজনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ইলেকট্রোনেগেটিভিটি টার্মটাকে আমরা ছোটবেলায় বাংলায় পড়েছিলাম তড়িৎঋণাত্মকতা। তো এই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য সে কি করবে, বন্ড পেয়ার ইলেকট্রনটাকে নিজের কেন্দ্রের দিকে টানার চেষ্টা করবে বা টানবে। এই বন্ড পেয়ার ইলেকট্রনকে যখন সে নিজের কেন্দ্রের দিকে টানছে, তার মানে আমি বলতে পারি এই রিজিয়ানে আলটিমেটলি যত ইলেকট্রন আছে সেটা সরতে সরতে কোথায় যাচ্ছে, ক্লোরিনের দিকে যাচ্ছে। এই যে ক্লোরিনের দিকে যাচ্ছে তার ফলে ক্লোরিন অঞ্চলে ইলেকট্রনের ডেনসিটি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই ইলেকট্রনের ডেনসিটি বৃদ্ধি পাওয়ার জন্য ইট গেইনস আ পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্যারেক্টার। অন্যদিকে হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটা সরে যখন ক্লোরিনের দিকে চলে গেছে, হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা সরে যখন ক্লোরিনের দিকে চলে গেছে, তখন হাইড্রোজেন হয়ে যাচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট ইট শোজ আ পার্শিয়াল পজিটিভ চার্জ ক্যারেক্টার। তাহলে দেখো এরা ইলেকট্রন শেয়ার করেছে, এরা অবশ্যই নন মেটাল, এরা কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার জন্য আলটিমেট কিন্তু সেখানে আমরা একটা পার্শিয়াল পজিটিভ চার্জ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জকে পাচ্ছি। যেহেতু এখানে দুটো পোল আমরা জেনারেট করতে পাচ্ছি, তার জন্য এদেরকে আমরা বলছি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাই এদেরকে বলা হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এই যে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এর মধ্যে যে গল্পটা লুকিয়ে রয়েছে সেই গল্পটা আলটিমেটলি কার গল্প, ইলেকট্রোনেগেটিভিটির গল্প। যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তার এই ক্যারেক্টারটা তত বেশি হবে, অর্থাৎ পোলার ক্যারেক্টার তত বেশি হবে। তাহলে এই যে কথাটা আমি এইমাত্র বললাম যে যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তার মধ্যে পোলার ক্যারেক্টারটাও তত বেশি হবে, এখান থেকেও কিন্তু তোমরা একটা পরীক্ষায় অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন পাও। এবার কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখে নিই। কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল, which of the following has the highest polar character? Which of the following has the highest polar character? অপশন দিয়েছে Cl, অপশন দিয়েছে NCl, অপশন দিয়েছে NF, অপশন দিয়েছে অল অফ দিস। ঠিক, তাহলে দেখো অল অফ দিস অ্যান্সারটাকে আমি নেব না। কেন নেব না, তার কারণ অপশন এর দিকে লক্ষ্য করো, Cl, তাহলে দুটোই আলটিমেটলি কি আছে, সেম। আর আমরা একটু আগেই পড়েছি সেম অর আইডেন্টিক্যাল যদি হয়,
সেম অর আইডেন্টিক্যাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, নন পোলার ক্যারেক্টার পাই। নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের গল্পতে আসি, তাহলে সিএল যখন আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা কখনোই পোলার ক্যারেক্টার শো করতে পারবে না, এইটা আমরা শিওর হয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা অল অফ দিস অ্যান্সারটাকেও কাটবো, আমরা সিএল অ্যান্সারটাকেও কাটবো। এবার পড়ে আছে এই দুটো অপশন। এই দুটো অপশনের অ্যান্সার করতে গেলে তোমাকে আরেকটা কোশ্চেনের উত্তর মনে রাখতে হবে, তাহলেই গিয়ে তুমি পাবে। সেটা হচ্ছে, আমি একটু আগেই বলেছি পোলার ক্যারেক্টারটা ডিপেন্ড করে কার ওপর, ইলেকট্রোনেগেটিভিটির ওপর। যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে আলটিমেটলি তার এই পোলার ক্যারেক্টার তত বেশি হবে। আর তোমরা পড়েছো, তোমরা জানো যে ফ্লুরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আমাদের যে পিরিয়ডিক টেবিলের টোটাল 118টা এলিমেন্ট আছে তার মধ্যে ফ্লুরিন সবথেকে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি হয়। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে বন্ড পেয়ার ইলেকট্রনকে সে তত বেশি নিজের কেন্দ্রের দিকে টানবে। যত বেশি নিজের কেন্দ্রের দিকে টানবে ইলেকট্রন ডেনসিটি সেই অঞ্চলে সবথেকে বেশি হবে, আলটিমেটলি সেখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্যারেক্টারটা বাড়বে। তাহলে আমি নো ডাউট এখানে বলতে পারি যেহেতু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, তাহলে ইন দ্যাট মোমেন্ট NF has the highest polar character। এখানে যে হাইয়েস্ট পোলার ক্যারেক্টার বলেছে সেখানে অ্যান্সারটাকে আমরা নেব অপশন সি, দ্যাট উইল বি দ্য NF, বিকজ ফ্লুরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলো কিন্তু তোমাকে ফেস করতে হবে, একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি একটুখানি সামারাইজ করি ব্যাপারটাকে। কোভ্যালেন্ট বন্ডে আমি কি কি বললাম? প্রথমে বললাম কোভ্যালেন্ট বন্ড, এটাতে মেটালের কোনো কনসেপ্ট নেই, এটাই শুধুমাত্র নন মেটাল। এবার এর ক্লাসিফিকেশন করে এইটাও আমরা জেনে গেলাম যে নন মেটালটা নেব তারা সেম হতে পারে, আবার তারা ডিফারেন্টও হতে পারে। যদি আমরা সেম নন মেটাল নিয়ে আলোচনা করি তাহলে দিস মাস্ট বি দ্য নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, আর যদি আমরা ডিফারেন্ট নন মেটাল নিয়ে ডিসকাস করি তাহলে দিস উইল বি দ্য পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। ক্লিয়ার? পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে আমরা আলটিমেটলি এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং পার্শিয়াল পজিটিভ চার্জের কনসেপ্টে আসতে পাচ্ছি, এবং সেখান থেকেই তার নাম দিচ্ছি পোলার ক্যারেক্টার বা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে আমরা একটু আগে যে আয়নিক কম্পাউন্ড সম্পর্কে যা যা প্রপার্টিসগুলো বলেছি, যেমন মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট খুব বেশি আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা কম। যা যা বলেছিলাম আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রপার্টিস, এখানে কিন্তু সেটা পুরোটাই অপোজিট, পুরোটাই বিপরীত হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট আপনি বেশি বলেছিলেন, তার কারণ হচ্ছে সেখানে তারা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টটা কম কেন? তার কারণ তারা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়। দুটো ফোর্সের নাম একটু মাথায় রেখো। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পাই কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তারা প্রত্যেকে পোলার সলভেন্টে সলেবল হবে, এখানে গল্পটা ঠিক উল্টো, এরা প্রত্যেকে অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রত্যেকে নন পোলার সলভেন্টে সলেবল হয়ে থাকে। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে বলেছিলাম যে যেহেতু তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নটা আমরা গলিত অবস্থায় বা মল্টেন স্টেটে পাই, তার জন্য তারা কারেন্ট কন্ডাক্ট করতে পারে। কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে গল্পটা কিন্তু পুরো উল্টো, তারা কিন্তু কোনোভাবেই কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। তাহলে এই যে প্রপার্টিসগুলো, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। এবার আমি তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি, এই আয়নিক কম্পাউন্ড এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডের আমি আলাদা করে দুটো নাম দিতে পারি। কিরকম? দেখো, একটা জিনিস চিন্তা ভাবনা করো। আমরা প্রথমেই দেখলাম যে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে একটা মেটাল নিচ্ছি, সেই মেটালের সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা এক্সট্রা রয়েছে অর্থাৎ 1, 2 বা 3 যা আছে, সে কি করছে নিজের স্বার্থের জন্য অর্থাৎ স্টেবল কনফিগারেশনে আসার জন্য লস করছে, ছেড়ে দিচ্ছে। আর যে নন মেটালটা আছে সে সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রনটাকে রেডিলি অ্যাকসেপ্ট করছে। তাহলে আমি বলতে পারি মেটালটা ইলেকট্রনটাকে কি করেছে? ট্রান্সফার করে দিয়েছে তার কাছে, নন মেটালের কাছে। সেই জন্য এই ইলেকট্রোভ্যালেন্ট বন্ড এর আরেক নাম আমরা বলতে পারি ইলেকট্রন ট্রান্সফারিং বন্ড। ইলেকট্রন ট্রান্সফারিং বন্ড, এই যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড, এর আরেক নাম বলতে পারি ইলেকট্রন ট্রান্সফারিং বন্ড। আবার আমরা একটু আগেই কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করলাম। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি দেখলাম? যে নন মেটালরা তারা নিজেদের মধ্যে ইলেকট্রনটা সমানভাবে কি করছে? শেয়ার করছে। তাই এই ধরনের বন্ডকে আমরা বলতে পারি ইলেকট্রন শেয়ারিং বন্ড। ইলেকট্রন শেয়ারিং বন্ড। তাহলে আমরা দুটো জিনিস কি কি পেলাম? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড যাকে বলছি ইলেকট্রন ট্রান্সফারিং বন্ড, আরেকটি পেলাম কোভ্যালেন্ট বন্ড যাকে আমরা বলছি ইলেকট্রন শেয়ারিং বন্ড।
তোমাদের কাছে পরীক্ষায় একটা কোশ্চেন দেয় এবং সেই কোশ্চেনটা খুব বেশি এসছে সিজিএল সিএইচএসএল পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় সব থেকে বেশি এই কোশ্চেনটাকে আমরা পেয়েছি। পিএসসিও একবার দিয়েছিল, বিসিএস প্রিলিমসে কোশ্চেনটা দিয়েছিল। পরীক্ষায় জিজ্ঞেস করে, চারটে কম্পাউন্ড দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞেস করে এদের মধ্যে কোনটির মধ্যে আলটিমেটলি আমরা আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ড দুটোই দেখতে পাই। গিভ অ্যান এক্সাম্পল where both ionic and covalent bond is present. Give an example where both ionic and covalent bond is present. এমন একটা এক্সাম্পল দাও যেখানে আলটিমেটলি আয়নিক বন্ডও আমরা পাবো, আবার কোভালেন্ট বন্ডও পাবো। যদি কোশ্চেনটা 100 বার পরীক্ষায় আসে, তার মধ্যে 99 বার যে অপশানটা আমরা পেয়েছি, আমি সেই অপশানটা দিয়েই তোমাদের বোঝাবো। তারপর আমি এছাড়াও যে আরও কি কি হতে পারে সেগুলো বলে দেবো। আমরা কোশ্চেনটার মধ্যে সব থেকে বেশি যে অপশানটা পেয়েছি সেটা হচ্ছে আলটিমেটলি কেসিএন। এটা সব থেকে বেশি অপশানটা থাকে আর কি কোশ্চেনটাতে। তো দেখো কেন আমরা বলছি যে এর মধ্যে আলটিমেটলি আয়নিক বন্ড কোভালেন্ট বন্ড দুটোই আছে। দেখো কেসিএনকে যদি আমরা ডিসোসিয়েট করি তাহলে আমরা এখান থেকে কি পাই, কে প্লাস সিএন মাইনাস। আর আমি একদম প্রথমে এসেই বললাম যে আমরা যখন আয়নিক বন্ডের ফিচার দেখেছিলাম সেখানে একটি পার্ট হয় ক্যাটায়ন, একটি পার্ট হয় অ্যানায়ন। তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটি পজিটিভ চার্জ, একটি নেগেটিভ চার্জ, একটি ক্যাটায়নিক পার্ট, একটি অ্যানায়নিক পার্ট। তাহলে নো ডাউট এখান থেকে আমি আয়নিক বন্ডের গল্পটা পেয়ে যাচ্ছি। এবার সেকেন্ড পার্টে আমি দেখলাম যে কোভালেন্ট বন্ড হতে গেলে সেখানে অবশ্যই করে দরকার আলটিমেটলি নন মেটালগুলো। তাহলে এই যে সিএন, এই যে কার্বন এবং নাইট্রোজেন তাদের মাঝখানে যে ট্রিপল বন্ড হয়ে থাকে, আমরা প্রত্যেকেই জানি কার্বনটাও নন মেটাল, নাইট্রোজেনটাও নন মেটাল। তাই তাদের মধ্যে যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডটা নো ডাউট হবে হচ্ছে কোভালেন্ট বন্ড। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আয়নিক বন্ড এটাও আমরা দেখতে পাচ্ছি, আবার পাশাপাশি আমরা এখান থেকে কোভালেন্ট বন্ড ক্যারেক্টারটাকেও দেখতে পাচ্ছি। তাই কেসিএন এর মধ্যে আয়নিক কোভালেন্ট দুটো রকমেরই বন্ড আমরা পরিষ্কার দেখতে পারি। কেসিএন ছাড়া আমরা আর কি কি অপশন মাথায় রাখতে পারি, এনএইচ। কারণ দেখো এনএইচ কে ডিসোসিয়েট করলে আমরা কি পাই, Na প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এই যে Na প্লাস, এই Na প্লাসটা হচ্ছে আলটিমেটলি কি ক্যাটায়ন হিসেবে দেখাচ্ছে মেটাল, আর OH মাইনাসে অক্সিজেন হাইড্রোজেন দুটোই হচ্ছে আলটিমেটলি নন মেটাল। তাহলে এদের মধ্যে আমি কোভালেন্ট বন্ড দেখতে পাচ্ছি। NaOH ছাড়া আমরা বলতে পারি KOH, KOH ছাড়া বলতে পারি NaCN। এগুলো প্রত্যেকটার মধ্যে আলটিমেটলি আমরা আয়নিক কোভালেন্ট দু ধরনের বন্ডই আমরা কিন্তু পাই। কিন্তু আমি বারবার বলছি কোশ্চেনটা যদি 100 বার পরীক্ষায় আসে তার মধ্যে 99 বার আমরা অপশানে পেয়েছি KCN। এটাই সব থেকে বেশি কিন্তু আলটিমেটলি আমরা অপশানের মধ্যে পাই। একটু খেয়াল রেখো, একটু মাথায় রেখো। আমরা এই আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ডের পাশাপাশি আরেকটি বন্ডিংয়ের কথা বলি যার নাম হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, বা বাংলায় তোমরা ছোটবেলায় পড়েছিলে অসমযোজী বন্ধন। হ্যাঁ, এটাকে আমি কোনো আলাদা টাইপসের মধ্যে রাখিনি কেন, বিকজ ইট ইজ আ স্পেশাল টাইপ অফ কোভালেন্ট বন্ড। এটা একটা কোভালেন্ট বন্ডেরই ফিচার, সেই জন্য এটাকে আমি আর আলাদা কোনো টাইপসের মধ্যে রাখিনি। তো এই যে কোঅর্ডিনেট বন্ড, এটা যখন ইউপিএসসি কোশ্চেন করে, কোঅর্ডিনেট বন্ডের আরেকটি নাম তারা সব থেকে বেশি কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করে, কোশ্চেনের সেই নামটা একটু মাথায় রাখবে, দ্যাট ইজ কল দ্য ডেটিভ বন্ড। এই নামটা একটু মাথায় রাখার চেষ্টা করো। কোঅর্ডিনেট বন্ডের আরেক নাম হচ্ছে ডেটিভ বন্ড। এটা কি হয়, সাপোজ ধরো কোনো একটা কোভালেন্ট কম্পাউন্ড ফর্ম হয়ে গেছে, এবার বন্ড ফর্ম হয়ে গেছে মানে আলটিমেটলি সে স্টেবল হয়ে গেছে। কারণ আমি প্রথম দিন থেকে বলছি কেমিক্যাল বন্ডিং করার উদ্দেশ্যই হচ্ছে স্টেবিলিটি পাওয়া। তাহলে সেটা কোভালেন্ট বন্ডের মাধ্যমেও সে স্টেবল হবে, আয়নিক বন্ডিংয়ের মাধ্যমেও সে স্টেবল হবে। তাহলে যখন সে কোভালেন্ট বন্ড ফর্ম করে গেছে মানে স্টেবল হয়ে গেছে, স্টেবল হওয়ার পরও যদি কেউ আলটিমেট আবার বন্ড করার চেষ্টা করে, তাহলে সেখানে আমরা যে ধরনের বন্ডিংটা পাই সেখানে আমরা সেটাকে বলি কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড, যেখানে একটি অ্যাটমকে আমরা বলবো ডোনার অ্যাটম, একটি অ্যাটমকে আমরা বলবো অ্যাকসেপ্টার। কিরকম গল্পটা হয়, সাপোজ ধরো আমি নিলাম হচ্ছে NH3 অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়া পরিষ্কার দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বোথ আর নন মেটাল। তাহলে বোথ আর নন মেটাল মানে দিস মাস্ট বি দা কোভালেন্ট বন্ড হবে। তাহলে জানো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 7, কনফিগারেশনে আমরা পাই 2,5। হাইড্রোজেন প্রত্যেকেই জানো লাস্ট শেলে কটা করে ইলেকট্রন থাকে, 1। তাহলে দেখো দুজনেই হচ্ছে আলটিমেটলি কি আনস্টেবল কন্ডিশনে আছে। সেই জন্য আলটিমেটলি নাইট্রোজেন কি করে, তার এই 5টা ইলেকট্রন যেটা ভ্যালেন্স শেলে আছে সাজায়, সুসজ্জিত করে, এই 1টা, এই 2টো, এই 3টে, এই 4টে, এই 5টা। এবং এই যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আমি বললাম 1, লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, সে কি করে এই নাইট্রোজেনের একটা ইলেকট্রনের সঙ্গে নিজের ইলেকট্রনগুলোকে ইকুয়ালি শেয়ার করে, 1, 2, 3।
তাহলে দেখো হাইড্রোজেন তার ডুপ্লেট কনফিগারেশন পেয়ে গেল, মানে হিলিয়ামের মতন কনফিগারেশন, আর নাইট্রোজেন আলটিমেটলি অক্টেট করে ফেললো। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি NH3 কি হলো, স্টেবল হলো এবং বন্ডটা ফর্ম করলো। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, নাইট্রোজেনের মাথার ওপর এই দুটো ইলেকট্রন রয়ে গেছে যেটা কিন্তু কোনোভাবে ইউজ হয়নি। এই যে ইউজ না হওয়া যে দুটো ইলেকট্রন রয়ে গেল, এদেরকে আমরা এক কথায় বলি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গজোড় ইলেকট্রন। আর যাদের এই লোন পেয়ার ইলেকট্রন থেকে যায় তাদের মধ্যে ইলেকট্রনের ডেনসিটি বৃদ্ধি পায়, আর সেই ডেনসিটিকে রিমুভ করার জন্য বা কন্ট্রোল করার জন্য তখন তারা সেই লোন পেয়ার ইলেকট্রনটা অন্য কাউকে ডোনেট করে। ক্লিয়ার? এই যে অন্য কাউকে লোন পেয়ার ইলেকট্রনটা ডোনেট করছে, এটাকে আমরা লিউইস থিওরি অনুযায়ী বলতে পারি লিউইস বেস। আমি যখন অ্যাসিড বেস চ্যাপ্টারটা তোমাদের পড়াবো সেখানে আমি এই লিউইস বেস এবং লিউইস অ্যাসিডটা খুব ভালোভাবে ক্লিয়ার করে দেবো। আপাতত জেনে রাখো, যারা লোন পেয়ার ইলেকট্রন অন্য কাউকে ডোনেট করে তাদেরকে আমরা বলি লুইস বেস, আর যারা সেই লোন পেয়ার ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা বলি হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে ধরো আমি মনে করলাম BF3 ইজ আ এক্সাম্পল অফ লুইস অ্যাসিড। তাহলে যখন এই অ্যামোনিয়া তার লোন পেয়ার ইলেকট্রনটা অন্য কাউকে ডোনেট করছে এবং সেই ডোনেট করার ফলে এখান থেকে যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে NH3BF3, যেটাকে আমরা দেখো একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তো এই যে NH3, এই NH3টা হচ্ছে আলটিমেটলি হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড, এবং দেখো BF3, এই BF3টা হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড, এবং এই দুটো কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যে আলটিমেট যখন বন্ড হচ্ছে তখন দেখো সেটাকে আমরা একটা অ্যারো দিয়ে প্রকাশ করছি, এবং সেই অ্যারোটাকেই আমরা বলছি কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। এখন তোমরা একটা জিনিস একটু পরিষ্কার হয়ে নাও, যে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করছে তাকে আমরা বলছি লুইস বেস, আর যে লোন পেয়ার ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে তাকে আমরা বলছি লুইস অ্যাসিড। তার মানে এই যে লুইস বেস এবং লুইস অ্যাসিড, এদের মধ্যে যে প্রকার বন্ড তৈরি হবে সেটা মাস্ট বি দা কোঅর্ডিনেট বন্ড। তোমাকে পরীক্ষায় যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনটা জিজ্ঞেস করে, সেখানে জিজ্ঞেস করে যে when ammonia reacts with BF3, when ammonia reacts with BF3 then which type of bond will be formed? তাহলে তুমি জানো না যে অ্যামোনিয়া কি বা BF3 কি, কিন্তু তোমাকে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যামোনিয়া ইজ আ এক্সাম্পল অফ লুইস বেস অ্যান্ড BF3 ইজ আ এক্সাম্পল অফ লুইস অ্যাসিড। তাহলে লুইস বেস আর লুইস অ্যাসিডের মধ্যে যে ধরনের বন্ডিং আমরা পাবো, দিস মাস্ট বি দ্য কোঅর্ডিনেট বন্ড, বা যেটাকে তোমরা পড়ছো ডেটিভ বন্ড নাম দিয়ে, কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড। তাহলে এখানে যে গল্পটা হয় সেই গল্পটা হচ্ছে কি ইলেকট্রন ডোনেট করার গল্প। সেই জন্য কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ডের আরেক নাম আমি বলতে পারি ইলেকট্রন ডোনেশন বন্ড। ইলেকট্রন ডোনেশন বন্ড। তাহলে এর পাশাপাশি তোমাকে আজকে আমি আর দু একটা লুইস বেস এবং লুইস অ্যাসিডের এক্সাম্পল দিয়ে রাখি, কারণ যদি পরীক্ষায় অ্যামোনিয়া এবং BF3 এক্সাম্পলে না আসে, অন্য কিছু দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা করতে সুবিধা হবে। যেমন লুইস বেসের মধ্যে আমরা NH3-র পাশাপাশি বলতে পারি H2O, যেমন লুইস অ্যাসিডের মধ্যে আমরা BF3-র পাশাপাশি বলতে পারি AlCl3। এরা প্রত্যেকেই হচ্ছে এক্সাম্পল অফ লুইস বেস অ্যান্ড লুইস অ্যাসিড। তাহলে লুইস বেস এবং লুইস অ্যাসিডের মধ্যে যে বন্ডটাকে আমরা পাই সেটাকে আমরা বলছি কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড, বা বলতে পারো ইলেকট্রন ডোনেশন বন্ড। তো এই হচ্ছে আমাদের টোটাল আয়নিক বন্ডের বা কোভালেন্ট বন্ডের এবং কোঅর্ডিনেট বন্ডের গল্প। মানে আমরা কিভাবে আলটিমেটলি বন্ডটাকে ক্লাসিফাই করতে পারি এবং সেই টাইপগুলো কি কি হয় এবং সেই টাইপ থেকে কি কি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলো আসে, তার সমস্তটা হচ্ছে আজকের এই আমাদের সেশনে হলো। সবটাই হলো স্যার, কিন্তু আজকের মতো তো সময় শেষ, এখানেই থামাতে হচ্ছে আজকে কেমিস্ট্রি ক্লাস। আবারও দেখা হবে অন্য কোনো দিন, যেখানে কেমিস্ট্রির অন্য কোনো চ্যাপ্টারে আপনি স্টুডেন্টসদের নিয়ে ক্লাস করবেন। তবে আজকে এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ ছিলেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ডেফিনেটলি মন দিয়ে পড়াশোনা করুন, কারণ এই সিচুয়েশনটা কেটে গেলেই কিন্তু ধীরে ধীরে কম্পিটিটিভ এক্সামগুলি এগিয়ে আসছে। তাই সঙ্গে থাকুন, রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।